কাঁচা ফুলের সুবাস আর মাতানো ঘরের বন্ধ প্রতিটা কোণা, ফুলের সজ্জিত বেড, মধ্যস্থানে তাবানের উন্মুক্ত বুকে মাথা রেখে শোয়া অনামিকা। কারো শরীরের কাপড়ের এক টুকরো অংশ নেই। সফেদ রঙা কাঁথায় মোড়ানো নবদম্পতির ঘরমাক্ত কায়া। নিজের শ্যামবতীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাবান। দুজনের ওষ্ঠাধয়ে তৃপ্তির হাসি। অবশেষে পূর্ণতা মিলেছে নিজেদের ভালোবাসার। একে অপরকে অনুভব করেছে গভীরভাবে। দেহ মন মিলেমিশে একাকার। আমার জীবনে সবচেয়ে বড় পূর্ণতা আপনি তাবান। তাবান অনামিকার অধর পল্লবে অধর ছোঁয়ায়। আমার জীবনে অনাকাঙ্ক্ষিত পাওয়া আপনি। কখনো ভাবিনি এত সহজে আপনাকে পেয়ে যাব। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমি পূর্ণ। আপনাকে পেয়ে এই আমিটা সম্পূর্ণ আজ। আপনি থেকে তুমিতে আসুন। আপনি শুনতে মোটেও ভালো লাগছে না। কিন্তু আমি তো নারী জাতিকে সম্মান করি শ্যামবতী। সেই সম্মান থেকে আপনি সম্বোধন। তাবানের কথায় অনামিকা ভ্রু কুচকায়। নারী জাতি মানে মা, বোনের জাতি। আমায় রাইট? ইয়েস। ওরে শালা, আমি তো আপনার বউ। 10টা না 5টা না একটা মাত্র বউ আমি, আর আপনি আমাকে মা বোন বানিয়ে দিলেন। এই দুঃখ প্রাণে সয় না, কচু গাছে গলায় দড়ি দেব আমি। অনামিকা মিছে অভিনয়ে হেসে দেয় তাবান। ও কথা ভুলেও মুখে আনবেন না। আজ যা বললেন বললেন, এর পরবর্তীতে শুনলে আপনার জন্য ভালো হবে না শ্যামবতী। অনামিকা ঠিক বুঝতে পারে না, শুধায়। কি বলবো না? তাবান সহসা উষ্ঠজোড়া নিচের আয়ত্তে নিয়ে নেয়। অধর ছেড়ে গলায় মুখ ডোবায়। আগে পানিশমেন্ট গ্রহণ করুন, বাকিটা নিজ থেকেই বুঝতে পারবেন। না প্লিজ। অনামিকা আটকে ওঠে। তাবান তার কানেও নেয় না। ওহ, আপনাকে আগেই ওয়ার্ন করেছিলাম আমি। আজ আমার সবটুকু ভালোবাসা প্রয়োগ করে অনুভব করুন। অনামিকা শান্ত হয়। তাবানের সিক্ত চুলে হাত রেখে মুহূর্তে এলোমেলো করে দেয়। খিলখিলিয়ে প্রাণবন্ত হাসে। নিশুতি রাত্রি। রাতের অম্বরে নক্ষত্র নেই, চন্দ্রের আলো নেই, আসমান মেঘাচ্ছন্ন। রাত যখন তখন সধারায় বর্ষণ নামিয়ে ধরণী সিক্ত করে দেবে। বইছে বিক্ষিপ্ত ঝড় প্রবঞ্চন। থেকে থেকে বিদ্যুতের ঝলকানি রেখার দেখা মিলছে। ছাদের কার্নিশ ঘেঁষে রেলিং এর হস্তজোড়া রেখে ত্রিধা প্রকৃতির মাঝে বহুদূরে হারিয়ে ঠায় দাঁড়িয়ে। আখিজোড়া ফুলে রক্তিম, মুখমণ্ডল শুকনো, একটুখানি দেখাচ্ছে। গালে চোখে পানি শুকিয়ে দাগ স্পষ্ট। হঠাৎ পাশে কারো উপস্থিত উপলব্ধি করতে কেঁপে ওঠে ত্রিধা। পাশ ফিরে চায়। মেহরিমা দাঁড়িয়ে। ত্রিধার দিকে তাকিয়ে প্রাণহীন হাসে মেয়েটা। কেমন আছিস? এত দ্রুত পর করে দিলি এই আমাকে? প্রশ্নের উত্তর স্বরূপ চেয়ে থাকে ত্রিধা। মনটা কাঁদছে, অথচ তার দেখা মেলা ভার। উপরে তক্তকে পরিষ্কার হাসি খুশি, কিন্তু ভেতর তাচ্ছিল্য হাসে সে। শোনা যায় ত্রিধার কম্পনরত আওয়াজ। আমাকে ক্ষমা করিস। এই জানোয়ার তোকে জবরদস্তি করে বিয়ে করেছে, তাই না ত্রিধু? ত্রিধা প্রত্যুত্তর করে না, পুনরায় দৃষ্টি ফিরিয়ে নেয়। আবারও সবটা আগের ন্যায় চুপচাপ নিস্তব্ধ। মেহরিমা হতাশার শ্বাস ফেলে। কিসের ভয় পাচ্ছিস তুই? কাকে ভয় পাচ্ছিস? তোর ভাইকে বলেছিস? ওনাকে সবটা খুলে বল, দেখবি উনি সবটা ঠিক করে দেবে। তোকে এভাবে গুমড়ে মরতে দেখতে পারছি না আমি। হয়ে যা না আমার আগে ত্রিধু, যার প্রতিটা পদচারণায় হাসত প্রকৃতি। ত্রিধার চোখের জলেরা আর বাধা মানে না, ফুপিয়ে ওঠে। কাঁদতে কাঁদতে মেহরিমাকে চাপটে ছড়িয়ে ধরে। মেহরিমা আঁকলিয়ে নেয়। আমাকে কেউ বোঝে না মেহু, তুই সবার থেকে আলাদা শোনা। আমি আগের তুধু হয়ে বাঁচতে চাই মেহু, কিন্তু কান্নার তরুণ কথা ঠিক মতো বলতে ব্যর্থ। কিছু একটা লক্ষ্য করতে থেমে যায় ত্রিধা। সিঁড়ির উপর একটি আবছায় নজরে আসতে অন্তরাত্মা চমকে ওঠে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ায়। দ্রুত হস্তে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে ফেলে। ত্রিধার হঠাৎ এমন পরিবর্তনে মেহরিমা কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হয়। শানিত চোখে আশেপাশে সবটা পরখ করে। না সন্দেহজনক কিছুই নেই। মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে ত্রিধা চাপা স্বরে বলে, আগামীকাল দুপুর 2:05 বাড়ির পেছনে থাকবি, তোকে কিছু বলার আছে।
কথা শেষ হতে চঞ্চলা নিচে নেমে যায় ত্রিধা। মেহরিমা হতভম্বিত। হচ্ছেটা কি? সবাই কাকে ভয় পাচ্ছে? কোনোভাবে কি ওই কৌশিককে? কিন্তু কেন? সবকিছু কেমন যেন এক গোলক ধাঁধায় বাঁধা মনে হচ্ছে। এর শেষ কোথায়? দুটো পরিবার ধ্বংসের দোরগড়ায় দাঁড়ানো, আর হার জিতের আগেই না নিজেদের সবটা খুয়ে নিঃস্ব হয়ে যায়। মেহরিমা নিঃসঙ্গ আরো কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে আসে। মেহরিমা নিচের ঘরে আসতেই অবনীশেখ ভালো মন্দ দুটো কথা বলে নিচের ঘরে চলে যান। মধ্যরাত এখন, পরে তন্ত্রাচ্ছন্ন। পরীর পাশে এতক্ষণ ছিলেন অবনীশেখ। মেহরিমার মাথাটা বড্ড ধরেছে, যন্ত্রণায় ছিঁড়ে পড়ার উপক্রম। লাগে ছাত্রিয়ে ঘুমের ঔষধ বের করে, ঝটপট খেয়ে নেয়। ঘণ্টাখানেক বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে তবুও আজ চক্ষুদয়ের ঘুমের দর্শন নেই। তারা যেন না আসার শপথ করেছে। রাগে কষ্টে শব্দ করে কেঁদে দেয় মেহরিমা। চুল খামছিয়ে উঠে বসে। প্রীতিত এসেছে 15 মিনিট হতে চলল। অবস্থান বেলকনিতে। মেহরিমার কান্নার আজ মানুষটার কোনো প্রতিক্রিয়া নেই। উনি কি শুনেছে সবটা? শুনলে এত নির্লিপ্ত কেন? ভালোবাসা কমে গেছে? মেহরিমার কান্না বাড়ে। কান্নার শব্দে পুরী ঘুমের মধ্যে ফুপিয়ে ওঠে। এবার ঘরে রীতিতের আগমন ঘটে। পরীকে কোলে তুলে নেয়। খানিকটা হাঁটাহাঁটি করতে পরী থামে, ফের ঘুমে তলিয়ে যায়। এতক্ষণে ওষ্ঠজোড়া নাড়ায় রীতিত। মাহিরাকে ফিডিং করা। ব্যাস এতটুকুই। মেহরিমা কাঁদতে কাঁদতে পরীকে খাওয়ায়। হৃদয় তার বেলকনিতে যায় না, নিজের জন্য নির্ধারিত জায়গায় পাশ ফিরে শুয়ে পড়ে। সময় পেরোয় মেহরিমা চুপ থাকতে না পেরে বলে, কথা বলছেন না কেন? সহসা জবাব আসে হৃদিতের পক্ষ থেকে। কি বলবো? আমাকে ইগনোর কেন করছেন? দোষ আপনার, ভুল আপনার। শাস্তি কেন সবসময় আমি পাই? আমাকে কেন সবসময় মরণ যন্ত্রণায় পিষ্ট হতে হয়? হৃদিত মেহরিমার দিকে ঘুরে আপন মনে গেয়ে ওঠে, কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। গান থামিয়ে শরীর দুলিয়ে হেসে দেয় ছেলেটা। হাসির দাপটে উন্মুক্ত বুক কাঁপছে। চোখের এক কোণে উঁকে দেয় একটুখানি তরল পদার্থ। সন্তর্পণে তা মুছে নেয়। হৃদিতের এহেন ব্যবহারে মেহরিমা কিঞ্চিত ভ্যাবাচাকা খায়। হৃদিত উঠে বসে, আমি দোষী, আমি পাপী, তাই তো এই ইগনোর চান। তুই পবিত্র অ্যানাবেলা, তোকে ছুঁয়ে আর অপবিত্র করতে চাই না আমি। অনেক তো অপবিত্র করলাম, এবার বোধহয় থামা উচিত আমার। বাস্তবতা মেনে নেওয়া উচিত। আমার ছোঁয়া অপবিত্র, এই সম্পূর্ণ আমিটা অপবিত্র। আমার দ্বারা কখনো ভালো কিছু হয়নি। পৃথিবীর নিকৃষ্টতম কাজগুলো আমি দুহাতে করেছি। আমাদের শুরুটা সুখকর ছিল না, আর না শেষটা শান্তিপ্রিয়। সুখকর হবে। প্রকৃতি আমাদের বিরুদ্ধে। দুজন দুই মেরুর মানুষ আমরা। গন্তব্য যৎ সামান্য মিললেও আমরা আলাদা, তা অস্বীকার করতে পারি না। আল্লাহ বোধহয় তোর ওই কালো মনির মায়াবী চোখ দুটোর সবটুকু ঘৃণা আমার জন্যই বরাদ্দ রেখেছে। কথাগুলো মহাবেষ্টের ন্যায় শুনে মেহরিমা কাঁদতে কাঁদতেই হাসে। হাঁটু সমান দীঘল কালো কেশ এলোমেলো ভাবে বিছানায় ছড়িয়ে আছে। দেখতে পাগলির চেয়ে কোনো অংশে কম নয়। আমি ভাগ্য মেনে নিয়েছি, ক্লান্ত আমি। আর কত? আপনাকে ভালোবেসে আমি পাপ করেছি। আপনার ভালোবাসায় নিজেকে সঁপে দিয়ে পাপ করেছি। আপনার ভালোবাসার পাপিষ্ঠা নারী আমি। মৃত্যু অবধি তা আমি স্বীকার করব। এই পাপ অপরিহার্য। আমি চাইলেও এই কঠিন পাপ থেকে মুক্তি মিলবে না। শরীর সহ মন জুড়ে আপনি পাপী বিরাজমান। পাপের সঙ্গেই যখন এই আমিটার বসবাস, তখন আপনাকে সঙ্গ দিয়ে না হয় আরেকটা বার পাপ করি। পাপ বইতে পারলে পারলাম, আর না পারলে নিজে হাতে আপনাকে মুক্তি দিয়ে নিজেও না হয় বিদায় নেব। হৃদিত সবটা শুনে অধৈর্যরা ফুটে ওঠে এক টুকরো মুচকি হাসি। তোর এক শব্দে আমার জান হাজির অ্যানাবেলা। শেষ অবধি আপনাকে পাবো তো আমি? আমার সব আত্মত্যাগ বৃথা যাবে না তো? মায়ের দেয়া শিক্ষার বিপরীতে চেয়ে নেয়া সিদ্ধান্ত আমাকে ভোগাবে না তো? এ কেমন ভাগ্য নিয়ে জন্মেছি আমি? মেহরিমা কাছে সেদিকে চেয়ে হৃদিত কিছুক্ষণ চুপ থাকে। কান্না থামানোর তাড়াহুড়োটুকু অবধি নেই।
ভেতর ভেতর কথা যতই সাজাচ্ছে ততই তালগোল পাকিয়ে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবুও কেন হচ্ছে? হৃদিত তো কখনো কাউকে ভয় পায় না, সবাই তো ওকেই ভয় পায়। কিন্তু নিচের অ্যানাবেলাকে হারানোর ভয় ঠিকই পায় হৃদিত। ওই ভয়টা বোধহয় একটু বেশি, তাই তো সহজেই শক্ত করে হৃদিতকে কাবু করতে সক্ষম হচ্ছে। কণ্ঠনালী ঠেলে জোরপূর্বক সত্যিটুকু বলার চেষ্টা করে। আমার বোনের জীবন ধ্বংসকারীকে আমি ছেড়ে কথা বলবো না অ্যানাবেলা। ওদেরকে নিজের হাতে শাস্তি দেব, গোড়া থেকে নির্মূল করব। কিছু মানুষকে তাদের যোগ্য শাস্তি না দিয়ে আমি হারাবো না। আমি থাকবো। আমি হারতে শিখিনি। মাত্রই বললি ভাগ্য মেনে নিয়েছিস, তাহলে বাকিটাও মেনে নে। তবে আমার দেওয়া ওয়াদা এর খেলাফ হবে না। তুই আমার কাছে সেফ জান। তোর জন্য এই আমি ছিলাম, আছি, থাকবো, হয়তো সঙ্গীরূপে নয়তো অস্তিত্বরূপে। মেহরিমার গাল পেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। ঘুমন্ত পরের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টি, একটুখানি হাসে। তোকে পেয়ে নিজেকে সম্পূর্ণরূপে অনুভব করেছিলাম পরি। আমি লড়বো, তোর জন্য লড়বো। তোকে একটা সুন্দর সুস্থ জীবন উপহার দেব। তোর মায়ের মতো কখনো কোনো কষ্ট পেতে দিব না তোকে। কোনো যাতনা তোকে স্পর্শ করতে পারবে না। তোর মা সব সময় তোর সাথে থাকবে। প্রয়োজনে যদি তোর বাবার পাপের ভাগীদার হতে হয় আমি হব। সব পাপ মাথা পেতে নিব। নিজেকে বলি দিতে আমি সদা প্রস্তুত। আমার ছোট্ট জীবনের সবটুকু লড়াই হবে তোকে ঘিরে। হৃদিত বিছানা থেকে উঠে দাঁড়ায়, আলমিরার দিকে অগ্রসর হয়। হাতে একটা কাঠের ডায়েরি নিয়ে ফিরে আসে, মেহরিমার সামনে রাখে। পৃথিবীর কোনো এক পাপী রাজার রাজ্য সম্পর্কে অবগত হতে পারবি। তার পাপের বোঝা অনেক বেশি। নিজেকে সেভাবেই প্রস্তুত করে নিস। যেই জবান দিয়ে তার সঙ্গ নিতে চাইছিস, সেই জবান দিয়েই তাকে মারার মতো ধারালো অস্ত্র নির্গত হবে। মেহরিমাকে প্রত্যুত্তরের সুযোগটুকু না দিয়ে স্লথ গতিতে বেলকুনির দিকে হাঁটা ধরে, আলগোছে সিগারেট ধরায়, গলা ছেড়ে ভাঙা স্বরে গায়। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন জেলেও পড়লাম আমি, দিলাম তাতে ছাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। সেদিন সময় মধ্যরাত। ত্রিধা খাটের উপর বসা, হাতে ফোন, সামনে বইয়ের স্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। বায়োলজি প্রথম পত্র বইটা খুলে রাখা পড়ছিল। এতক্ষণ মাত্রই অবহেলিত ফোনটা তুলে নিয়েছে। সামনে পরীক্ষা, পড়তে হচ্ছে তোড়জোড় চালিয়ে। ত্রিধা ওয়াইফাই অন করে, মুখাবয়ব জুড়ে ক্লান্তির ছাপ, অথচ হাসি খুশি চিত্ত। ফোনে রিলস দেখার সিদ্ধান্তে অটল হয়। তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার শো করছে। ইগনোর করে ত্রিধা। এখন এসব ভালো লাগছে না, নিশ্চয় আছেরা পোলাপান নক দিয়েছে। পরপর 3টা নোটিফিকেশনের চক্করে অগত্যা হোয়াটসঅ্যাপে যেতে হয় ত্রিধাকে। দুটো ভিডিও, নিচে একটা মাঝারি আকারের মেসেজ। ভিডিওগুলো দেখেই কষ্ট হচ্ছে ডার্লিং। আমি আছি তো তোমার সব কষ্ট লকআপ করার জন্য। আগামীকাল কলেজে এসো, তোমার সব যন্ত্রণা মুছে দেব। অ্যান্ড ইয়েস, চালাকি করার চেষ্টা করো না কিন্তু, তাহলে লাশ মিলবে, মানুষ না। ত্রিধার হাত পা, সম্পূর্ণ শরীর থরথরিয়ে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা হাতে সহসা ভিডিও দুটোতে ক্লিক করে। দেখা যাচ্ছে অন্ধকার রুম, মাথার উপরে হলুদ রঙের টিমটিমে আলো চলছে। সে আলোতে স্পষ্ট একটা ছেলে রক্তাক্ত আধমরা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ভিডিও শেষ। পরবর্তী ভিডিওগুলোতে শোনা যাচ্ছে করুণ আর্তনাদ। পানি খাবো, পানি নাই, একটু পানি। কণ্ঠস্বরের মালিককে চিনতে 1 সেকেন্ডও বিলম্ব হয় না ত্রিধার। আগের ভিডিওটায় পুনরায় চোখ বোলালো। একটু খুঁটিয়ে দেখতে অক্ষিকোটরে ভেদ করে বর্ষণ নামে। মুখ দিয়ে অস্ফুট শব্দ নির্গত হয়। তো তৌসিফ, দিগ্গে দিক জ্ঞান শূন্য হয়ে কাঁদতে কাঁদতে টাইপিং করে। আমি আসবো, দয়া করে ওর কিছু করবেন না। ওপাশ থেকে সিন হয়ে তবে রিপ্লাই আসে না। সেদিন রাতভর দু চোখের পাতা এক করতে পারেনি ত্রিধা। পরদিন ছুটেছিল কলেজের উদ্দেশ্যে। মাত্রাতিরিক্ত চিন্তায় বিষয়টা যে হৃদিতকে জানানো উচিত তা মাথাতে আসেনি।
আবার অপর পক্ষ থেকে নিষেধাজ্ঞাও ছিল কি না সেদিন সবটা হৃদিতকে জানালে আজ হয়তো নিজের জীবনটা এমন হতো না। নরক সমতুল্য জীবন পেতে না ত্রিধা কলেজে পৌঁছাতেই কলেজ গেটে একটা হোয়াইট কালারের BMW কারের আগমন ঘটে। যেন মেয়েটার অপেক্ষাতেই ছিল। গাড়ি থেকে একটা হ্যাংলা পাতলা ছেলে বেরিয়ে আসে, চোখে সানগ্লাস, শরীরে বেশ স্ট্যান্ডার্ড বেশভূষা জড়ানো, এগিয়ে যায় ত্রিধার দিকে। ম্যাম, স্যার পাঠিয়েছে আপনাকে রিসিভ করার জন্য। ত্রিধা কোনো টু শব্দ করে না, মাথা নাড়ায়, হেঁটে যেয়ে গাড়ির পেছনের সিটে বসে। নির্দিষ্ট একটা দূরত্ব আসতে ত্রিধার চোখ ছোড়া নরম কাপড়ে বেঁধে দেওয়া হয়। দীর্ঘ 3 ঘন্টা সময় পার করে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছায় গাড়িটা। ত্রিধাকে কোনো রকম স্পর্শ ছাড়াই দিক নির্দেশনা দিয়ে একটা পুরনো বাড়ির ভেতরে গিয়ে যাওয়া হয়। নির্দিষ্ট ঘরে প্রবেশ করতে রক্তপচা ভ্যাপসা গন্ধে ত্রিধার হড়মড়িয়ে বমি করে দেয়। তার একাংশ সামনে উপস্থিত ব্যক্তির পরিধেয় কাপড়েও পড়ে, নাক মুখ কুচকায়। ইঙ্গিত দিতে হ্যাংলা পাতলা ছেলেটা এগিয়ে এসে ত্রিধার চোখ সংলগ্ন কাপড়খানা খুলে দেয়। দীর্ঘক্ষণ আখিদয় বন্ধ থাকার দরুন ত্রিধা আস্তে ধীরে সময় নিয়ে তা মেলে ধরে। দৃশ্যমান হয় অপরিচিত সুদর্শন এক যুবক। নিচের খেয়ে হারিয়ে ত্রিধা এক মনে চেয়ে থাকে কিয়ৎ সময়। পরক্ষণে তৌসিফের কথা স্মরণ হতেই আটকিয়ে ওঠে। ঘর জুড়ে আতঙ্কিত দৃষ্টি ঢেউ খেলে যায়। তো তৌসিফ কোথায়? ও ঠিক আছে তো? সে হ্যাংলা পাতলা ছেলেটা ত্রিধার দিকে পানির বোতল এগিয়ে দেয়। আগে ফ্রেশ হয়ে নিন, এখানে হতে পারবেন, সমস্যা নেই। ত্রিধা কথা মতো ফ্রেশ হয়, পানিও খায় একটুখানি, আবারও শুধায়, তৌসিফ কোথায়? ওকে পানি খেতে দিয়েছেন? কেন করছেন এমন? কি চাই আপনারা? এত তারা কিসের ডার্লিং? মাত্রই আসলে, বসো, রেস্ট নাও, তারপর না হয় সবটা বলি। এতক্ষণে শোনা যায় যুবকের গলার ভারী স্বর। সহসা ত্রিধার চোখে মুখে কঠিন রূপ ধারণ করে, খেকিয়ে ওঠে, ওইসব ফালতু নামে ডাকবেন না আমাকে। আমি এখানে বসতে আসিনি। যা বলবেন দ্রুত বলুন। মুক্তি দেন তৌসিফকে। টাকা লাগবে আপনাদের? টাকার জন্য কিডন্যাপ করেছেন? বদ্ধ ঘরের পরিবেশ অট্টহাসির শব্দে মুখরিত হয়ে ওঠে। সুদর্শন ছেলেটা হাসছে, চোখে সানগ্লাস লাগানো। তবে ত্রিধা উপলব্ধি করতে পারে হাসির পাল্লায় পড়ে ওর চোখ দুটো হাসছে। টাকা? কত টাকা দিবে তুমি? কত টাকা আছে তোমার কাছে বলো? ত্রিধা থতমত খায়। আপনি তো টাকার কথা আগে বলেননি। আপাতত আমার কাছে তেমন টাকা নেই। আচ্ছা, সমস্যা নেই, এই তুমি টাকাই আমাকে দিয়ে দাও, শালার সব ঝামেলাই শেষ। ত্রিধার কপালে নিগুড় ভাঁজের সৃষ্টি হয়। কথার অর্থ বুঝতে অপারগ, ভ্রু কুচকায়। সরি। আমাকে বিয়ে করবে এখন, এই মুহূর্তে, তাহলে তোমার প্রেমিক পুরুষের মুক্তি। ত্রিধার মাথায় আকাশ ভেঙে পড়ে, অগ্নি দৃষ্টিতে চেয়ে থাকে। রাগে সংকীর্ণ কায়ে কাঁপছে, কম্পনরত অধৈর্যরা নাড়ায়। কখনো নয়। গলায় ফাঁস দেব, তবুও আপনাকে বিয়ে করব না। আর আপনি কে? আপনার পরিচয় কি? আহ, এত হাইফার হইও না ডার্লিং। ওয়েট 1 মিনিট, তোমাকে একটা রোমান্টিক ভিডিও দেখাই। রোমান্টিক ভিডিও পছন্দ করো তো? আমার আবার খুব ভালো লাগে। চিকনা ছেলেটাকে ইশারা করতেই ত্রিধার চোখের সম্মুখে একটি ভিডিও ধরে। তৌসিফের রক্তজমা অর্ধমৃত শরীরের সামনে রিভলভার হাতে ধরা কয়েকজন বিশাল দেহে পুরুষ দাঁড়ানো। ত্রিধা এই পর্যায়ে হাউমাউ করে কেটে দেয়, ধপ করে ফ্লোরে বসে পড়ে। হামাগুড়ি দিয়ে যুবকের পায়ের নিকট চায়, পা ছড়া ছড়িয়ে ধরে কাকুতি মিনতি করে, আমাকে দয়া করুন, ওর সাথে কিছু করবেন না, ছেড়ে দিন ওকে। আমাকে ছাড়া বাঁচতে পারবে না তৌফিক। এমনটা হলে ওর কাছে আজীবন দোষী হয়ে রব আমি। ওর চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পাবো না। যুবকটা ছটকা মেরে নিচের পা ছড়া ছাড়িয়ে নেয়। ব্যালেন্স হারিয়ে ত্রিধার স্যাঁতস্যাঁতে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। এক টুকরো ইটের খণ্ডে লেগে ঠোঁটের একাংশ কেটে রক্ত বেরিয়ে আসে। নাটক থামাও, টাইম ইজ অনলি 2 মিনিটস। হয়তো আমার হবে, নয়তো স্বচক্ষে নিজের প্রেমিক পুরুষের মৃত্যু দেখবে। দ্যাটস ফাইনাল। ত্রিধা ফ্লোর থেকে মুখ তুলে চায়। মন মস্তিষ্কের তুমুল যুদ্ধে নিষ্পেষিত বুকের মধ্যিখানে থাকা মাংসল পিণ্ডটা। মিনিট খানেক পেরোয়, নিস্তব্ধ পরিবেশ শোনা যায় ত্রিধার নিস্তেজ ভাঙা আওয়াজ। আমি রাজি। করব বিয়ে আপনাকে।
তবে একটা শর্ত আছে। কি কন্ডিশন? আজকের পর আপনি আর কখনো তৌসিফের কোনো প্রকার ক্ষতি করতে পারবেন না। ওকে ওর মতো ছেড়ে দিবেন। যুবকের ভাবে অল্পত্বকাল দিল টান, গলা উছিয়ে হাত ছাড়ে। পাপা, চাচু, অ্যাডভোকেট আর কাজী নিয়ে এই ঘরে আসুন। বুঝকে মেয়ে রাজি। সাথে সাথে ঘরে আগমন ঘটে মামুন তালুকদার সহ আব্রাহাম তালুকদারের সঙ্গে আরো অপরিচিত 5 জন রয়েছে। পরিচিত দুটো মুখ চক্ষুগোচর হতে ত্রিধা হতভম্ব হয়ে যায়। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, মুখ ফুটে কিচ্ছুটে বলতে পারে না। যন্ত্রের ন্যায় ফ্লোরে ঠায় বসে থাকে। কৌশিক স্যার, দেন মোর কত বাঁধব? কৌশিক চোখ ছোড়া ছোট ছোট করে তাকায়। দেনমোহর কেন? এটা বিয়ের নিয়ম স্যার, আর তাছাড়া ম্যামকে স্পর্শ করতে এই নিয়ম ধার্য। কৌশিক বাঁকা হাসে। বাঁধুন 50 লাখ। এই ছোট্ট মেয়েকে ছোঁয়ার প্রয়োজন নেই, আবার টাকাগুলো এমনিতেই দান করে দেব। বাচ্চা মেয়েটার লাভারের ট্রিটমেন্টের কাজে লাগবে। উপস্থিত সকলে ঘর কাঁপিয়ে সমস্বরে হেসে ওঠে। ত্রিধা সেই সব কটূক্তি কানে নেয় না। শ্রবণেন্দ্রিয়ে বারবার ঝংকার তুলছে একটি নাম, কৌশিক। সবটা কেমন যেন তালগোল পাকিয়ে আসছে। এতগুলো পুরুষের মাঝে নিজেকে বড় অসহায় লাগছে। চাইলেও কিছু করতে পারছে না। জীবনে এতটা অসহায় বোধ আজ অব্দি করেনি ত্রিধা। মিনিট 5-এর ব্যবধানে ত্রিধার দিকে কয়েকটা কাগজ এগিয়ে দেয় অ্যাডভোকেট। এখানে সাইন করুন ম্যাম। ত্রিধা পাশ ফিরে চায়, চোখ আটকায় কাগজের উপরে বড় বড় অক্ষরে লেখা কাবিননামা শব্দটাতে। হৃৎপিণ্ডের গতি ক্রমশ কমে। কৌশিকের অংশের সবটুকু পড়ে। পরিচয় কিছুটা ক্লিয়ার হয়। কাপা হাতে কলম উঠিয়ে নেয়। থরথর করে কাঁপছে হস্ত। সাইন করতে ব্যর্থ। মানসপটে ভাসে তৌসিফের বাঁকা দাঁতের মোহনীয় হাসির দৃশ্য। চারপাশ থেকে ভেসে আসছে তৌসিফের কণ্ঠস্বর। হাসতে হাসতে যেন ত্রিধাকে ডাকছে কটকটি রানী। ত্রিধা সাইন করতে পারে না, হু হু করে কেঁদে দেয়। আমি পারবো না। ঈশান, শ্যুট করতে বলো। না না, আমি সাইন করছি। এমন করবেন না, আমি এক্ষুনি করে দিচ্ছি সাইন। সময় নষ্ট না করে কম্পিত হাতে সাইন করে দেয়। আইন মোতাবেক নিজেকে সঁপে দেয় মানুষ নামক একটা জানোয়ারের হাতে। নিয়ম মেনে কাছে বিয়ে পড়ায়। ত্রিধা জোরপূর্বক কবুল বলতেই শরীর অসাড় হয়ে আসে। চারপাশে অন্ধকারে তলিয়ে যায়। ঢলে পড়ে ধরিত্রীর ভূমির বুকে। নিজের সাথে ঘটে যাওয়া বিভৎস অতীত বলে থামে ত্রিধা। বুকের একাংশ পেরিয়ে বেরিয়ে আসে কাতর দীর্ঘশ্বাস। গরমে হাঁপিয়ে উঠেছে মেয়েটা। শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। মুখটা শব্দ তুলে ওঠানামা করছে। পাশে মেহরিমা রয়েছে। দুজনে বাড়ির পেছনে একটা ভূমি ছুঁই ছুঁই আম গাছের ডালে পাশাপাশি বসা। ত্রিধার দিকে একচিত্তে চেয়ে রয়েছে মেহরিমা, আনন্দ শুকনো। এই ছোট্ট মেয়েটা এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েছে ভাবতেই মেহরিমার শরীরের প্রতিটা পশম খাড়া হয়ে ওঠে। বিয়ে তো পড়িয়েছে, কিন্তু কাবিননামায় তো যে পার্সোনাল ডিটেলসগুলোর প্রয়োজন পড়ে, তোর এনআইডি কার্ড সহ বাকিগুলো কোথায় পেয়েছিল ওরা? ত্রিধা বিষয়টা ভাবে, কিছু একটা মনে পড়তেই বলে, এটা ফুপিমনির কাজ, আমার থেকে নিয়েছিল ফুপিমনি, কিন্তু বিষয়টা এমন হবে আমি বুঝতে পারিনি। কল্পনাতে ছিল সবটা। গর্ধব একটা। এসব কেউ কখনো কারণ ছাড়া কাউকে দেয়? তোর ভাইয়া জানে সবটা? হ্যাঁ, জানিয়েছি ভাইয়াকে। কৌশিক তালুকদার আর ওনার বাবা চাচা সবার মাঝে বড়সড় ঘাবলা আছে। কোনো অনৈতিক কাজে জড়িত ওনারা। অ্যান্ড কৌশিক তালুকদার অন্যরকম একটা জগতের মানুষ। আমি ঠিক বুঝতে পারি না ওনাকে। তোকে এইসব আগেই বলতাম, কিন্তু ফুরসত মেলেনি। আমার উপর সবসময় নজর রাখে ওই কুত্তার পোষা চেলাপেরারা। অনৈতিক কাজ কথাটা মেহরিমাকে গত রাতের কথা স্মরণ করিয়ে দেয়। কেবলমাত্র রিদিতের বলা কথাগুলোই শুনেছিল। ডায়েরি পড়ার সাহস করে উঠতে পারেনি। তবে মেহরিমা পড়বে। কিন্তু সত্যি কি মানুষটার পাপ খুব বেশি? মেহরিমা ভালোবাসা ভুলিয়ে ঘৃণা করতে বাধ্য করবে? পাপের এত ক্ষমতা নিখাত ভালোবাসাকে হারিয়ে দেবে? তোর নিজের ভাই বাপ চাচারাও আহামরি ভালো নয় ত্রিধু, যাকে অভিনয় পারিস। ত্রিধা ভ্রুযুগল কুঁচকে ফেলে। অভিনয় দিয়ে কি হবে? কৌশিককে ওর জালে আটকাবি, ভালোবাসায় ভোলাবি, তারপর যা হয় দেখা যাবে।
তোর হাত দিয়েই তালুকদাররা নিঃশেষ হবে। আগে ওরা শেষ হোক, তারপর না হয় চৌধুরীদের বিষয়টা দেখা যাবে। শেষের লাইনটা উচ্চারণ করে গলার স্বর খানিকটা খাদে নামিয়ে, যার দরুন ত্রিধা পর্যন্ত পৌঁছায় না। একটু থেমে পুনরায় বলে, আর তোর সাথে আমি আছি, ভয় পাওয়ার কিছু নেই। মেহরিমার অধরে কুটিল হাসি। ত্রিধা চমকায় থমকায়। ভালোবাসা, ওই চতুর লোকের সাথে ভালোবাসার অভিনয় ন্যানো সেকেন্ডও চলমান করতে পারবে না। ধরা খাবে নির্ঘাত, তবুও চেষ্টা তো একবার করাই চায়। ওই পরিবারের ধ্বংস নিজ হাতে করতে যা করার প্রয়োজন সবটা করবে ত্রিধা। হ্যাঁ সূচক মাথা নাড়ায়, পর মুহূর্তে কিছু একটা ভেবে হাসে। জানিস বেবি, আমাকে প্রথম দিনই ভাইয়া এই কথাটা বলেছিল। তোদের চিন্তা ভাবনায় দেখছি সেই মিল। কি ভালোবাসা গো! যা দুষ্টু, এইভাবে কেউ বলে? শরম করে তো আমার। মিছিল লজ্জার ভান ধরে বদনখানা নরম হাতের আড়ালে লোকায়। তা দেখে ত্রিধা খিলখিলিয়ে প্রাণোচ্ছল হাসে। মেহরিমার তাল মেলায়। ইস, দুজনে কতগুলো দিন পার করে এইভাবে একসাথে হাসছে। সখী হারানোর শোকে মেহরিমা তো প্রায় মূর্ছা যাওয়ার উপক্রম। এখন খুব ভালো লাগছে। হঠাৎ করে চারিপাশ ভালো লাগায় ছেয়ে গেছে। অন্তঃকরণে বসন্ত উকি ঝুঁকি দিচ্ছে। সুখ সুখ প্রবঞ্চন বয়ে চলেছে সেথায়। দুজনে বিশদ আলোচনায় ইতি টেনে বাড়ির দিকে হাঁটা ধরে। পরে ঘুমেছিল, এতক্ষণ নিশ্চয়ই উঠে পড়েছে। দুপুরে খাওয়ানো বাকি। হৃদির জানলে ঝড় তুলে ফেলবে একদম। কৌশিক রেডি হচ্ছে গন্তব্যস্থলে এইচ মঞ্জিল। গতকাল রাতে ডক্টর দেখিয়ে আর ওই বাড়িতে পা রাখেনি, সোজা নিচের বাড়িতে এসেছে। তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে মামুন তালুকদার এবং ওনার পিছু পিছু আব্রাহাম তালুকদার। কৌশিক বিশেষ পাত্তা দেয় না। ছেলের নির্লিপ্ততায় মামুন তালুকদারের রাগ ক্রমশ বাড়তে থাকে। এমনিতেই কাজের কাজ কিছুই করছে না, উপরন্তু এই ইগনোর। ভাবসাপ এমন যেন সত্যি বিয়ে করে সংসার করছে। কথা ছিল তোমার সাথে। আমি বয়রানা, বলতে থাকুন শুনছি। দাঁতে দাঁত চাপেন মামুন তালুকদার। মুখ দিয়ে ভয়ঙ্কর কিছু গালি বেরিয়ে আসছিল। নিজেকে সামলান। ওই মেয়েকে নিজের জিম্বায় রেখে সহজেই কার্য হাসিল করতে পারো তুমি। চৌধুরীদের একমাত্র মেয়ে, সবার কলিজার টুকরো। এমনটা করার প্রয়োজন দেখছি না। কাওয়ার্ড নাই আমি। বিয়েটা কিন্তু ওভাবেই করেছিলে। প্রয়োজন ছিল বিধায়ই করেছি, অ্যান্ড আপনার কথাতেই। কৌশিকের রেডি হওয়া কমপ্লিট। নিজেকে লাস্টবার অবজার্ভ করে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে। বেডসাইড টেবিল থেকে হাত ঘড়ি উঠিয়ে পড়তে থাকে। আজ হাতে নাইফ গেছেছে, আগামীকাল বুকে কাঁদবে না। সিকিউরিটি দিতে পারবে। তুমি আমার একমাত্র ছেলে কৌশিক, তোমার আমি হারাতে পারবো না। মাগি জাতি চলাকলা খুব কঠিন। ওদের সালসাল বোঝা বোঝা দুম্বক কখন কোথায় ফাঁসিয়ে দেবে টের পাবো না। সেই সুযোগ দ্বিতীয়বার পাবে না। এখন আসতে পারেন আপনারা। তুমি কি ভালোবেসে ফেলেছ ওই মেয়েকে? ওই মেয়ের প্রতি তোমার কিসের এত সহানুভূতি? সব ভুলে গেছো তুমি? নিজের উদ্দেশ্য ভুলে ওই মেয়ের পেছনে পড়ে আছো কেন? শত্রুর মেয়ের সাথে বিয়ে দিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশের সুযোগ করে দিলাম, অথচ মামুন তালুকদার মুখের কথা শেষ করতে পারেন না। কৌশিক ঝড়ের গতিতে তেড়ে ছায় মামুন তালুকদারের নাক বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি মারে। সঙ্গে সঙ্গে নাসিকা বেয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। পাঞ্জাবির কলার চেপে ধরে। বার্নস, তোকে বলছিলাম ওদের পিছনে এখন লাগিস না। সঠিক সময়ের অপেক্ষা কর। আপাতত আমার কথা মতো সবটা কর। শুনেছিস তুই? তোর কথা কেন শুনতে হবে আমাকে? আর ভালোবাসা কি? ওই দিয়ে বা বালছির আমি জাহান্নামে যা তুই, তবুও আমার সামনে আসিস না, জানে মেরে দিব। অবস্থা বেগতিক দেখে আব্রাহাম তালুকদার আর দাঁড়িয়ে থাকতে পারেন না। কৌশিককে থামাতে প্রয়াস চালান। বাবা শান্ত হও, ভাইজান ভুল বলেছে। তোমার ইচ্ছা তুমি তাই করো। এখন ভাইজানকে ছেড়ে দাও। ভাইজান ব্যথা পাচ্ছে বাবা। কৌশিক কিছুক্ষণ ঝলসানো দৃষ্টি নিক্ষেপ করে ছেড়ে দেয়। গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মামুন তালুকদার নাকে হাত দিয়ে ছেলের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কিছু একটা ঠিক লাগছে না ছেলের ভেতর। তবে কি ওনার ধারণায় ঠিক হতে চলেছে? এমনটা হলে বড় ক্ষতি হয়ে যাবে। আব্রাহাম তালুকদারের উদ্দেশ্যে বলেন, কৌশিকের দিকে 24 ঘন্টা নজর রাখো।
প্রয়োজন পড়লে বেডরুমে ওর অজান্তে সিসিটিভি ক্যামেরা লাগা। ছেলে আমার হাত ফসকে গেলে নিজেও মরবে, আমাদেরও মারবে। আর ওই বেশ্যাকে আমি দেখে নেব, শুধুমাত্র আমার কাজটা শেষ হোক। আব্রাহাম তালুকদার সম্মতিসূচক ডান দিকে মাথা নাড়ান। দুপুরবেলা, সময় 2:35। রিজিত একটা গাছের নিচে চেয়ারে বসা, পায়ের উপর পা তুলে ফোন স্ক্রল করছে। অদূরে মেহরিমার ত্রিধা দাঁড়ানো, ত্রিধার কোলে পড়ি। ফুপের সাথে খিলখিলিয়ে হাসছে, খেলা করছে ছোট্ট পরি। মেহরিমা তা দেখে নিজেও হাসছে। কতগুলো দিন পর দুই বান্ধবী একসাথে হয়েছে। কৌশিকের বাড়িতে না থাকায় আজ যেন স্বস্তি মিলেছে ত্রিধার। অন্ততপক্ষে শান্তিতে শ্বাসটুকু নিতে পারছে। ওদের দিকে আর চোখে নজর করে রাখছে হৃদিত। আজ বৌভাতের অনুষ্ঠান তাবান অনামিকার। বাড়ি জুড়ে নানান ধরনের নানান পেশার মানুষের আনাগোনা, তন্মধ্যে রাজনীতিবিদ বেশি। সামনে কারো উপস্থিতি অনুভব করতেই চোখ তুলে তাকায়। এসিপি ইউভান মির্জা আর অমিত শাহ দাঁড়ানো। হৃদিত হেসে ইশারায় সামনে দুটো চেয়ারে বসতে বলে। দুজনেই বসে। ইভান মির্জা মিটিমিটি হাসছে। ট্রাকটা কি কোনোভাবেই আপনাদের হৃদচৌধুরী? কোন ট্রাক? হৃদিত কপালে ভাঁজ ফেলে। ইভান মির্জা হাসি অধৈর্যে প্রসারিত হয়। আরে হৃদচৌধুরী যে কিছুই জানে না। নো প্রবলেম, আমি জানিয়ে দিচ্ছি। গতকাল সন্ধ্যায় আমরা ট্রাকসহ অবৈধ অস্ত্র পাচারের একটা ট্রাক ধরেছি। তো এমনটা মনে হওয়ার কারণ? ট্রাকে কোনো ইনফরমেশন পাননি, সেটা চেক দিয়ে দেখুন। আর তাছাড়া বাণিজ্য মন্ত্রীর আন্ডারে আমাদের এই এলাকার সবটা। উনি প্রত্যক্ষভাবে নিজে দায়িত্বে আছেন, খোঁজ সব জায়গাতেই নেন। উড়ো চিঠি অনুসরণ করলে কাজের কাজ কিছুই হবে না। তা মন্দ বলেন নাই, খোঁজ সব জায়গায় নিতে হবে। কেঁচোর সন্ধানে অ্যানাগোন্ডাও দেখাও মিলতে পারে। রাজনীতিবিদদের হাত তো আবার অনেক বড়। নেত্রী আমাদের, দেশ আমাদের, ক্ষমতা আমাদের, হাত তো একটু বড় হবেই। এসপি ইভান মির্জা এমনি এমনি তো আর স্লোগান দিয়ে মুখে ফেনা তুলে ফেলে না। এমপি মন্ত্রী থেকে শুরু করে সর্বপেশায় নিয়োজিত পেশাজীবীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের নেত্রী, আমাদের অহংকার। হৃদিতের কথা বলার ভঙ্গিতে ইভান মির্জা শব্দ করে হেসে ফেলে। আচ্ছা, আপনিও কি এই দলের আছেন? খোঁজ পেলাম এক সময় তুখোড় রাজনীতিবিদ ছিলেন। আপনার প্রফেশনটা কি হৃদিত চৌধুরী? ইভান মির্জার কথায় হৃদিতের অধর পল্লব অল্প স্বল্প প্রসারিত হয়। ক্ষীণ হাসলো বোধহয়। এসব মারপ্যাচ সে খুব ভালোভাবে বোঝে, বহু বছরের পুরনো অভিজ্ঞতা। আমি আর কি করবো এসপি ইভান মির্জা? দাদু বাবার যা আছে তাই দিয়ে আমার আগামী 14 পুরুষ আরামসে বসে খেতে পারবে। তাই আমি কিছু করার প্রয়োজন দেখি না। এই তো খাচ্ছি, ঘুরছি, বউ বাচ্চা পালছি, এভাবেই বেশ আছি। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা থাকুন, তবে আমরা আসি। কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। দুজনের ফর্মাল বিহেভিয়ার সহিত বিদায় নিয়ে প্রস্থান করে। হৃদিত আলগোছে বাঁকা হাসে। কারাগারের মৃত্যু পথযাত্রী সামান্য ড্রাইভার সহ তার সহযোগীকে যেখানে মুখ খোলাতে অক্ষম, সেখানে পরবর্তী ধাপ এতটাই সহজ নাকি? অতি নগণ্য পর্যায়ে মুখ খোলাতেই এত কাঠখড় পোড়াতে হচ্ছে। এই নাকি আবার এসিপি পুলিশের ক্ষমতা? তাচ্ছিল্যে হাসে। ক্ষমতা যার, দুনিয়া তার। নিজের জনের পরোয়া না করলেও সন্তান পরিবারের পরোয়া সবাই করে। কর্ণে হইচের শব্দ আসতে সেদিকে লক্ষ্য করে হৃদিত। মেহরিমাকে ত্রিধাকে ঘিরে বেশ কিছু মানুষের অবস্থান। কিছু ছেলের সাথে তুমুল কথা কাটাকাটি হচ্ছে। হৃদিত উঠে দাঁড়ায়, ফোনটা পকেটে রেখে অগ্রসর হয় মেহরিমাদের দিকে। কি হচ্ছে এখানে? হৃদিতের গুরু গম্ভীর কণ্ঠস্বর কর্ণধার হতে মেহরিমা ঘাড় খুঁড়িয়ে তাকায়। সাহস দ্বিগুণ বাড়ে। ওই ছেলেটা আমাদের দিকে বাজে নজর দিয়েছে, টিজ করেছে, আমি থাপড় মেরেছি, ব্যাস এতটুকুই। এখন আমাদের গালিগালাজ করছে। কোন ছেলেটা? হৃদিতের মুখমণ্ডল ক্রমশ কঠিন হয়ে উঠেছে। মেহরিমা ভেতর ভেতর ভরকায়। এখন এখানে দাঁড়িয়ে থাকার অপরাধে মেহরিমাকে থাপ্পড় না মেরে বসে। ছোট করে জবাব দেয়, ওই ছেলেটা। আঙুল উঠিয়ে দেখিয়ে বাড়ির ভেতরে যা। আদেশ পেতে মেহরিমা ত্রিধার হাত ধরে দ্রুত বাড়ির দিকে চলে যায়। আপনি বাঁচলে বাপের নাম।
কি যেন মনে করে ত্রিধা এক ঝলক পিছু ফিরে চায়। দূরে দাঁড়িয়ে কৌশিক। এই লোক কখন আসলো? দৃষ্টিতে দৃষ্টি মেলে। অধরে কিঞ্চিত ফ্লাইং কেস ছুঁড়ে মারে। অধর পলবে ল্যাপটানো বক্র হাসি। এই হাসির অর্থ মোটেও ভালো ঠেকছে না। লোকটি এমনিতেই সুবিধার নয়। ত্রিধার কাছে বিষয়টা একটুখানি খোলাসা হয়। ওই লোক নির্ঘাত স্বেচ্ছায় কাজ করিয়েছে, কিন্তু কেন? দুটো মেয়েকে ঝামেলায় ফেলে ওনার কি লাভ? নাকি মেহরিমাকে কেন্দ্র করে কোনো কিছু? ত্রিধার কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে। ভাইয়ার সাথে এই বিষয়ে কথা বলা উচিত বলে মনে হয়। ইতিমধ্যে ছেলেগুলো থেমেছে। হৃদিতের কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার সাহসে কুলায়নি। তবে যে ছেলেটার গালে থাপ্পড় দিয়েছে সেই ছেলেটা আগুন দৃষ্টিতে মেহরিমার চাওয়ার দিকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি চাহনি দিয়ে ভস্ম করে দেবে। বিড়বিড় করে, কাঙ্কির শরীরে জ্বালা অনেক, এই জ্বালা না লেবালে আমার নামও পারত নয়। হৃদিত সবটুকু শোনে আপনা আপনি হস্তজোড়া মুষ্টিবদ্ধ হয়ে আসে। সানগ্লাসের আড়ালে থাকা লোচন যুগলে রক্তিম আভা ছড়িয়েছে। নিজেকে ধাতস্থ করে কথা বাড়ায় না। কে কোন দিক থেকে চালছে তা ঠিকই অনুভব করতে পারছে। আপাতত মস্তিষ্কের প্রতিটা নিউরন শান্ত রেখে কার্য সম্পাদন করাই বুদ্ধিমানের কাজ। নিজেকে শান্ত রাখার সবটুকু চেষ্টা চালায়। বাড়ির দিকে এগিয়ে যায়। ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ছেলেগুলোর মুখ ভালোভাবে দেখে নেয়। আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের একমাত্র ছেলে পার্থ ও তার বন্ধু মহল। সাঁঝের লগ্নে একজোট হয়েছে চৌধুরী পরিবারের সদস্যেরা। অবস্থান ড্রয়িং রুমে। বিয়ের সকল ঝামেলা আপাতত মিটেছে। আগামীকাল দুপুর নাগাদ গ্রামে ফিরবে চৌধুরী শেখ সহ অনামিকার পরিবার। কিন্তু না ফেরার সিদ্ধান্তে অটল হয়েছে হৃদিতের পরিবার, এমনকি আয়রা চৌধুরী, আব্রাহাম তালুকদার। হৃদিত নিজেও এখন গ্রামে ফিরবে না। ঢাকাতেই নাকি কি একটা কাছে বেঁধে গেছে। এই নিয়ে মেহরিমার অন্তঃকরণ বিষাদে দখলে। চিত্ত উদাসীন, মুখটা বেছায় শুকনো। রাতে নিজেদের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখার সিদ্ধান্তে উপনীত হয়েছে। নীরবতা ক্রমশ গ্রাস করে নিচ্ছে এইচ মঞ্জিল। উপস্থিত হয়েছে এইচ ইভান মির্জা ও অমিত সাহা। ওপর মহলে যোগাযোগ করে উপযুক্ত কারণ দেখিয়ে অমিত সাহা ট্রান্সফার করিয়েছে এসিপি ইভান মির্জা। দৌড়ে ছাপ দিয়ে এক সপ্তাহের মাঝে এই সবটা সেরেছে। সবসময় নিজের সাথে রাখছে। বয়স তুলনায় মানুষটা যথেষ্ট তৎপর এবং কর্মটার বড় কথা বিশ্বাসযোগ্য। আনন্দপুর গ্রামে বর্তমানে নতুন এসআই এর আগমন ঘটেছে। নীরবতা বাড়তে দিতে নারাজ ইভান। এতগুলো দিন তৌসিফ অসুস্থ থাকার দরুন সেই রাত নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ চালাতে পারেনি পুলিশ কর্তৃপক্ষ। মধ্যখানে আবারও বিয়ের চটলা পাকিয়েছিল, যা আপাতত শেষ হয়েছে। ইভান নড়চড়ে বসে, হালকা কাশে। তৌসিফ, প্রথম থেকেই সবটা জানতে চাই আমি। সেদিন তোমার সাথে কি কি ঘটেছিল? তোমার কোনো সূত্র আছে? কাউকে সন্দেহ হয়? আশা করি সঠিক তথ্য দিয়ে আমাদের কাছে সাহায্য করবে। আমার তো এই নিয়ে কোনো অভিযোগ নেই স্যার। আমি হয়তো নিজের অজান্তে কারোর শত্রুতে পরিণত হয়েছিলাম। সে আমাকে মেরে নিজের মনের শান্তি ফিরিয়েছে। এই নিয়ে নতুন করে আর কি বলবো স্যার? আব্বা এমন কথা বলে না। সেদিনের রাতে ঘটে যাওয়া সবটা বলো স্যারকে। উনি সেই জানোয়ার পর্যন্ত পৌঁছাতে আমাদের সাহায্য করবে। নিজের মনের সবটুকু কথা ব্যক্ত করে সাইমা শেখ। মায়ের মন তো এত সহজে শান্ত হওয়ার নয়। তৌসিফ অদূরে দাঁড়ানো অবনী শেখের দিকে দৃষ্টি ফেলে। অবনী শেখ ইশারে আশ্বস্ত করেন। তৌসিফ আঁখি যুগল কিয়ৎকল বন্ধ করে। মন গহীন থেকে নৈশব্দে নির্গত হয় দীর্ঘশ্বাস। সেদিন আমি আমার স্টুডেন্টকে পড়িয়ে রাত 8টা নাগাদ মেসে ফিরছিলাম। ওদের বাসা থেকে একটু এগোলেই একটা গলি দেখা মেলে। পরিত্যক্ত টাইপ অন্ধকারাচ্ছন্ন গলিটা। এক পাশে সুউচ্চ দালান, অপর পাশে নোংরা ডোবা। ওই গলির সম্মুখে একটা গাড়ি দাঁড়ানো ছিল। আমি পৌঁছাতেই কয়েকজন বিশালদেহী পুরুষ এগিয়ে আসে আমার দিকে। আমি মুখ ফুটে কিছু বলার পূর্বেই আমার মুখে কিছু একটা স্প্রে করে। তারপর আমার দিন দুনিয়া অন্ধকার। যখন সেন্স আসে তখন কোথায় আছি, কিভাবে আছি, আমার ধ্যান জ্ঞানের বাইরে সবটা। রাত নাকি দিন ধারণারও বাইরে ছিল। একটা দিন বন্দি ছিলাম চোখ বাঁধা অবস্থায়। না পেয়েছি এক বিন্দু পানি, আর না পেয়েছি খাবার দ্রব্য। পেয়েছিলাম শুধু এক জীবনের
সবটুকু দুঃখ, জীবনের নতুন অভিজ্ঞতা, এই যে তার প্রমাণস্বরূপ আমি আপনাদের সম্মুখে উপস্থিত। যারা তোমার সাথে ছিল, তোমাকে আঘাত করেছে, তাদের কাউকে চিনতে পেরেছো কিংবা কণ্ঠস্বর পরিচিত মনে হয়েছে? প্রত্যুত্তরে তৌসিফ দুদিকে মাথা নাড়ায়, দৃষ্টি আটকায় ত্রিধার বদনে। ওনার আড়ালে মুখ লুকাতে ব্যস্ত, আখি জোড়া পানিতে টইটুম্বুর, ঝরছেও দু এক ফোঁটা করে। তৌসিফ আলগোছে হালকা হাসে। ত্রিধা তা খেয়াল করেনি, কিন্তু কৌশিক তার চোখের বাইরে বুঝি কখনো কিছু ঘটে থাকে? তাচ্ছিল্য হাসে। এই ভালোবাসা নামক ড্রামা সে এনজয় করছে। আচ্ছা, তবে আমরা আসি। আপডেট জানতে তোমাকে কিন্তু ডিস্টার্ব করব, তৌসিফ। তৌসিফ ডানে মাথা দোলায়। সবার থেকে বিদায় নিয়ে প্রস্থান করে ইভান মির্জা ও অমিত সাহা। স্যার, আপনি কি কোনো কুল কিনারা করতে পেরেছেন? অলিভিয়া, অ্যালিমিয়া দুইটো মেয়ে নিখোঁজ, কবরে কাটা মাথার অস্তিত্ব, এই অসহায় ছেলেটার সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা, আবার হঠাৎ করেই মন্ত্রীর মৃত ছেলে উধাও হওয়া, ইভানের ত্রিধার অপ্রকাশিত বিয়ে, সবটা কেমন অদ্ভুত ঠেকছে যেন। অমিত সাহার করা প্রশ্নের জবাব দেয় না ইভান, কেবলমাত্র রহস্যময় হাসে। সেই হাসি চোখে আটকায় অমিত সাহার। কি চলছে এই ছেলেটার মনে? ঘটনা কতটা আঁচ করতে পেরেছে মতে গতি তো বোঝা মুশকিল। মাঝে মধ্যে মন চায় এই ছেলেকে খুন করে ফেলতে। নেহাতে সেই ক্ষমতাটুকু অমিত সাহার নেই, না হলে কবে যে রাস্তায় কাটা ছেড়ে দিত। ত্রিধা দাঁড়িয়ে আছে ছাদে, আজ আর গগনে নির্ঝর দেখা নেই। ফকফকা পরিষ্কার গগন, চন্দ্রের না দেখা মিললেও কোটি নক্ষত্রের মেলা সেথায়। ত্রিধা এক মনে আকাশ দেখতে ব্যস্ত। হঠাৎ ওনার একাংশের টান অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে ফ্লোরে দৃষ্টিপাত করে। ছোট্ট একটা বাচ্চা দাঁড়ানো। বাচ্চাটা অনামিকার রিলেটিভস। ছটফটে ভুলিতে নিচের কথা সমাপ্তি রেখেই একটা চিরকুট এগিয়ে দেয় ত্রিধার দিকে। ত্রিধা ভাবে অল্পত্ব সময়, হাতে নিতে মেয়েটা ছুটে নিচে চলে যায়। একটা অক্ষরোক্ত উচ্চারণের সুযোগ দেয় না ত্রিধাকে। ছাদে জ্বলা আবছালয় মেলে ধরে চিরকুটখানা। ঠিক ততটাই ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা, যতটা ভালো থাকলে আর কখনো আমার কথা মনে পড়বে না। গোলাপি রাঙা শাড়ির আঁচল উড়িয়ে যেদিন আমার সামনে এসেছিলে, সেদিনই আমি মরে গেছি। আমাদের আর কখনো দেখা না হোক, সেই শোক আমি কাটিয়ে উঠতে পারবো না। ত্রিধা অদ্ভুতভাবে একখণ্ড পাথর মূর্তিতে পরিণত হয়। কাঁদতে পারে না, কথা বলতে পারে না, কেবল চেয়ে রয় চিরকুটখানার দিকে। কিছু একটা ভেবে নিচে তাকায়। একজোড়া চোখের গভীর দৃষ্টিতে দৃষ্টি আটকায়। তৌসিফ নিচে দাঁড়িয়ে অধরে মুচকি হাসি ল্যাপটানো। ত্রিধাও হাসে। আজ কাঁদে না মেয়েটা, কিছু বিচ্ছেদে কাঁদতে নেই। হাসি মুখে সবটা মেনে নিতে হয়। তৌসিফ এক পা দুপা করে ওখান থেকে সরে যায়। ত্রিধা এবার শব্দ করে হাসে, পাগলের মতো হাসে। ছাদের ফ্লোরে বসে। এতক্ষণে আটকে থাকা জলগুলো সধারায় গাল বেয়ে গড়িয়ে পড়ে। গুনগুনিয়ে গায়, ভেজা চোখ দেখেইনি তোমার এই অবলায় আমি তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যাই। সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখেনি তোমায়। কেউ কোথাও নেই যেন সেই গতকাল আর হাতে হাত অবলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখেইনি তোমায়। মেলে কণ্ঠে গানটার সুর পাল্টায়, ভয়ঙ্কর হৃদয়ভার শোনায়। ত্রিধা খোলা শিরোজ মিলিয়ে ছাদে গা ছেড়ে দেয়। চিরকুটখানা বুকের সনে আটকে রেখে দূরে অম্বরে দৃষ্টি স্থির রাখে। নিঃশব্দে কাঁদছে মেয়েটা। কেউ নেই পাশে, কেউ সঙ্গ দেয়নি। ত্রিধার মৃত্যুর আগ অব্দি বলবে কেউ বোঝেনি অবলা মেয়েটাকে। সবাই নিঃস্বার্থে ব্যবহার করেছে, কোথাও ভালোবাসা পায়নি। পুরোটা জীবন বৃথা কেটেছে। একটু শান্তির সন্ধানে কত কিছু করেছে, প্রতিনিয়ত দগ্ধ হয়েছে। না শান্তি মিলেছে আর না এক টুকরো সুখ। চোখ বুঝে নেয়, মস্তিষ্ক হাতড়ে কিছু সুখকর স্মৃতিচারণের চেষ্টা করে, কিন্তু সেটাও বোধ হয় কারোর পছন্দ হয় না। ভবিষ্যতের জন্য একটু জল বাঁচিয়ে রেখো। সারাটা জীবন কাটতে হবে তোমায়। কষ্টের প্রতিনিয়ত কাঠার মতো গলায় বিঁধবে, বিষয়ের নাইও খাদ্য নলিতে জ্বলবে। ত্রিধা তড়িৎ গতিতে লোচন খুলে তাকায়। সম্মুখে কৌশিক দাঁড়ানো, তবুও ওঠে না। তার ছেলের হাসি ফুটে ওঠে অষ্টদয়ের ভাঁজে।
জলজন্তা একটা কৌশিক তালুকদার থাকতে তার কাছে কষ্ট আর এমনই কি খুবই তুচ্ছ। আপনার সাথে আমি কখনো ভালো থাকতে পারবো না। হয় আপনাকে ধ্বংস করব, নয়তো নিজে ধ্বংস হব। হুম, এগুলো তোমার ড্রিমস বেবি গার্ল। তবে হ্যাঁ, ধ্বংস হবে তোমার পরিবার, সপরিবার। তুমি আমার ভালোবেসে ধ্বংস হবে। আমি কখনো হারতে শিখিনি ডার্লিং। হাসতে হাসতে ভবিষ্যৎ বাণী করে কৌশিক, যেন ভবিষ্যতের সবটা তার জানা। হ্যাঁ, ঠিক বলেছেন কৌশিক তালুকদার। আমি আবারও প্রেমে পড়ব, ভালোবাসবো। তবে এবার ধ্বংস হওয়ার জন্য নয়, ধ্বংস করার জন্য, পাপীকে তার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য। ওপাশে গম্ভীর নীরবতা বিরাজমান। কৌশিক কিঞ্চিত চমকালো বোধ হয়, হয়তো হয়তো না। উল্টোও হতে পারে। বাই দ্য ওয়ে, শোনো, মেয়ে যেটা বলতে এখানে আসা, তোমার সাথে ফালতু বকাবকির সময় আমার হাতে নেই। গ্রামে যাবে, ঠিকমতো এক্সাম দিবে। যেদিন এক্সাম শেষ হবে তার পরের দিন গাড়ি পাঠিয়ে দেব। কোনো তালবাহানা ছাড়া চলে আসবে। তোমার বাবার মাথায় ভূত চেপে বিয়ে উঠাবে নাকি? আবারও নতুন করে কাবিন সহ সবটা হবে। তো আজ সেই টপিক্সে কথা হয়েছে। তোমার এক্সামের ঠিক 2 দিন পর আমাদের বিয়ের ডেট ফিক্সড করেছে গুরুজনেরা। আমাদের আলিশান মঞ্জিল থেকেই বিয়ের সবটা অ্যারেঞ্জ করা হবে। তাহলে আমার মুক্তির কি হবে কৌশিক তালুকদার? তোমাকে 50 বার বিয়ে করলেও তুমি মুক্তি পাবে। কৌশিক তালুকদারের জবান তীরের থেকেও তীক্ষ্ণ, যা একবার নিগ্রত হয় তা উদ্দেশ্য সফল করে। তোমার ক্ষেত্রেও এর উদ্দেশ্য নয়। নিজের কথা ব্যক্ত করে গটগট পায়ে নিচে নেমে যায়। মৃদু হাসে। ওখান থেকে না হয় সবটা শুরু হবে। এসবির একটা ভবনের প্রশাসন কক্ষে পদস্থ কর্মকর্তারা উপস্থিত। একটা কাছের চারুকোণাকৃতির টেবিলকে কেন্দ্র করে সকলের অবস্থান। চলছে তুমুল পর্যায়ে মিটিং। উপস্থিত আছেন ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, 2 জন এসিপি, অ্যাডিশনাল এসিপি, এএসপি সহ অ্যাডিশনাল এএসপি। সকলের মুখে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। একমাত্র মুখে হাসে বিদ্যমান এসিপি ইভান মিচার। 24 পাটি দাঁত কেলিয়ে হাসছে। প্রশ্ন ছড়েন ডিআইজি স্যার। কাজ কেমন চলছে তোমার? কত দূর এগোলো? কাজ সে তো বিন্দাস চলছে স্যার। হিয়ালিপনা ছাড়ো ইভান। এই কাজের ক্ষেত্রে আমাকে প্রতিনিয়ত নিরাশ করছো তুমি। কাজে তেমন আপডেট অবধি পাচ্ছি না। উপর মহলে আমাকে জবাবদিহি করতে হয়তো। এই পর্যায়ে ইভান খানিকটা সিরিয়াস হয়। মুখটা টান টান করে পায়ের উপর পা তুলে বসে। শার্টের ভেতরে থাকা হাত দুটো ফুলে ফেপে ওঠে। ইভানের জায়গা অন্য কেউ হলে নির্ঘাত পুরুষালী কালটা থাপ্পড়ের কবলে পড়তো, কিন্তু মাত্রাতিরিক্ত স্নেহ পাওয়ার দরুন এমনটা ঘটে না। তথ্য অনুযায়ী চৌধুরী পরিবারের 2টো মেয়ে গায়েব, বাট তাদের মাঝে যে কোনো একজন মারা পড়েছে। আর তার মাথাটাই ছিল মাধবী শেখের কবরে। মাথাটা সম্ভবত অ্যালেমিয়ার, বিকজ ওই দিন রাতে গ্রাম থেকেই গায়েব হয়েছে মেয়েটা। এখন অতীত ঘেটে যতটুকু ধারণা রাখা যায়, খুনটা হয়তো জায়ান করেনি। এটা 3 জনের দ্বারা সংঘটিত হতে পারে। ফার্স্ট, অবনী শেখ, মাদার অফ মাধবী শেখ। সেকেন্ড, তাইফ চৌধুরী, লাভার অফ মাধবী শেখ। অ্যান্ড থার্ড, হৃদিত চৌধুরী। বাট কথা হচ্ছে যে রাত্রে ঘটনা ঘটেছে, ওই রাত্রে হৃদিত চৌধুরী ঢাকাতে ছিল। তাই হৃদিত চৌধুরীর উপর সন্দেহ জোরালো নয়। বাকিরাও ঢাকাতে ছিল, কিন্তু মাঝরাত্রের পর মিসিং ছিল। মধ্যরাত্রে অবনী শেখকে বাইরে যেতে দেখেছে হসপিটালের ঝাড়ুদার, এবং কখন ফিরেছে সেটা তার নিকট অজানা। সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকার দরুন ওই রাত্রে কোনো ফুটেজ কালেক্ট করতে পারেনি। তবে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য ঠিক বলতে পারছি না, চৌধুরীরা যতগুলো দিন হসপিটালে ছিল ঠিক ততগুলো দিন হসপিটালের সিসিটিভি ক্যামেরা সমস্যা ছিল। পরবর্তীতে হসপিটাল কর্তৃপক্ষ কর্তৃক সবটা ঠিক করা হয়েছে। আবার ওই রাত্রে তাইফ আর আগে থেকেই মিসিং ছিল। এখানেও একটা কিন্তু থেকে যায় স্যার।
ওই রাত্রে জায়ানও মিসিং ছিল। নিজ বাসভবন সহ মামুন তালুকদার কারোর নিবাসেই উপস্থিত ছিল না। সব মিলিয়ে জটলা খিচুড়ি পাকিয়ে আছে স্যার। উপস্থিত সকলের কপালে দৃঢ় ভাঁজের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। সত্যিই বড় জটিলতা দৃশ্যমান সবটা জুড়ে। ইভানের কথার ইঙ্গিত বুঝে কেস সলভ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। আইন চেনে প্রমাণ, হুটহাট করে প্রমাণ ছাড়া কিছু করা সম্ভব নয়। যেখানে উপর মহলে অলরেডি সিসিটিভি ফুটেজ শো করা হয়েছে, সেখানে আপাতত জায়ানকে ক্রিমিনাল সাব্যস্ত করা। তবে আগে জায়ানের খোঁজ লাগাও ইভান। কেন যেন মনে হচ্ছে ওখান থেকেই সবটা শুরু। আর যে টাকটা ধরছ তার কি অবস্থা? পুনরায় প্রশ্ন করে ডিআইজি স্যার। সালা পটল তুলবে, তবুও নাম মুখে নেবে না। আর আমি রীতিমতো অবাক। ট্রাকে জাস্ট মাল রয়েছে, কোনো ইনফরমেশন নেই, মানে কুচবি। তত্ত্ব কেউ সরিয়েছে ইভান। মালিক সহ মালের ইনফরমেট ছাড়াও ট্রাক কে নেবে? কম টাকার ব্যাপার স্যাপার নাকি? ইভান ভাবুক হয়। এই মুহূর্তে কাউকে সন্দেহভাজন বলে মনে হচ্ছে না। এই নিয়ে বাসায় যেয়ে শান্ত মস্তিষ্কে ভাবতে হবে। আচ্ছা স্যার, আমি দেখছি এই বিষয়টা। এতক্ষণ মুখ খুলে অ্যাডিশনাল দিয়েছি স্যার। রিসেন্ট আরেকটা ইস্যুতেও নিজের জড়িয়েছ তুমি, ওই যে একটা ছেলের মিসিং কেসে। ইভান মনে মনে করার চেষ্টা করে, ব্রো কোচকে তাকায়। আপনি কি তৌসিফের কথা বলছেন? ডোবায় অর্ধমৃত অবস্থায় পাওয়া গেছে? উনি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ইভান অধর এলিয়ে হাসে। চৌধুরী তালুকদার শেখ পরিবারের সবগুলো কেস আমি হ্যান্ডেল করব স্যার। শুধুমাত্র আপনাদের একটুখানি সাহায্যের প্রয়োজন। 3 পরিবারের কোথাও তো একটা সংযোগ সূত্র আছেই। স্পেশালি আনন্দপুর গ্রামটা ওদের দখলে, তো ওখানে থেকেই সব কিছু সূত্রপাত। সবাই সম্মতি জ্ঞাপন করে। আরও কিছুক্ষণ আলোচনা চলমান থাকে। আধা ঘন্টার ব্যবধানে ইতিতে আনা হয়। সবাই নিজ বাসভবনের উদ্দেশ্যে ছুটে। ঘড়ির কাঁটা টিক টিক করে নিজের অবস্থান জানাচ্ছে। ঘুরে ঘুরে 12টার ঘরে ঘাটি স্থাপন করেছে। মেহরিমা বেলকুনিতে বসা, ফ্লোরে এলোমেলো ভাবে বসেছে মেয়েটা। মনটা ভীষণ খারাপ। সবটুকু জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। কয়েক মিনিট পেরোতেই রিদিত ঘরে আসে। লাইট চালায় না, ড্রিম লাইটটা মৃদুমন্দ ধারায় চলছে। সে আলোয় ঘর ছুড়ে মেহরিমাকে খুঁজে পেতে ব্যর্থ। মেয়ে ঘুমাচ্ছে, অথচ মায়ের অস্তিত্ব নেই। ঘর থেকে বেরিয়ে যেতে নিয়েও বেলকুনির দিকে তাকায়। অক্ষিগোচর হয় মেহরিমার ওনার একাংশ। হৃদিত মৃদু হেসে সেদিকে পা বাড়ায়। মেহরিমার পাশে ফ্লোরে বসে। পাশে কারো উপস্থিত উপলব্ধি করতে কিঞ্চিত কাঁপে মেহরিমা। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে চায়। চাহনি বদনে কোনো পরিবর্তন দেখা যায় না। হৃদিত নরম কণ্ঠে শুধায়, মন খারাপ? না। মেহরিমার কাঠখোট্টা উত্তর। খেয়েছিস রাতে? জানি না। আমিও খাইনি। ঘরে চল, একসাথে খাবো। আপনি হ্যান্সেল হ্যারিকে এখানে কেন আনিয়েছেন? আবার কাকে খুন করবেন? আরে তেমন কিছুই না, ওদের পারফেক্ট টেক কেয়ারের জন্য এনেছি। আমি গ্রামে যাওয়ার সময় আবার সঙ্গে নিয়ে যাব। আপনি এখন গ্রামে যাবেন না কেন? একটু কাজ আছে অ্যানাবেলা। তা তো থাকবেই। পাপের রাজত্ব তো বাড়াতে হবে নাকি? আপনি আমার এক্সামের সময় পাশে থাকবেন না? আর মাত্র 1 সপ্তাহ পরে আমার এক্সাম পড়ি বাবা। মেয়ে পড়াশোনা আমি কিভাবে একা হাতে সামলাবো? আর যাই করিস ফেল করিস না জান। টেনে টুনে পাসটা করলেও চলবে, না হলে আমার সম্মানের রফা দফা হয়ে যাবে। আমি ভাই জীবনে জিপে 5-এর নিচে পাইনি। মার্কস 98+ থাকতো অলওয়েজ। বোর্ড স্ট্যান্ড করা রিদিত চৌধুরীর বউ ফেল করলে পত্রিকায় নিউজ ছাপবে সকলে। হৃদিতের হাস্যোজ্জ্বল স্বর। এতটা ফ্রিলি খুব কম কথা বলে ছেলেটা। এই দিয়ে 2-3 বার হবে হয়তো। মেহরিমা একটু গোলে বোধ হয়, তবে নিচের জেদের নিকট স্থির। কথা ঘোরাতে বড্ড পটু আপনি। শেখ বাড়িতে মায়ের কাছে থাকিস, পড়াশোনায় ডিস্টার্ব হবে না। আম্মা সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুলে থাকবে। আমি পরীকে রাখবো নাকি পড়বো? আচ্ছা একটা আইডিয়া দেই শোন। শ্বশুর বাড়িতে থাকিস, রাতে ত্রিধাকে সাথে রাখিস, দুজন একসাথে পড়বি, খাবি, ঘুমাবি। আর তাছাড়া
পরীকে বাসার সবাই রাখবে, সমস্যা নেই। তবুও আপনি যাবেন না গ্রামে? মেহরিমার আঁখিদয়ে পানি টলমল করছে। বাড়ির আঙ্গিনায় চলতে থাকা আলোয় তার চক্ষু এড়ায় না রীতিতের। হতাশার শ্বাস ফেলে, নিজেদের মাঝে দূরত্ব ঘোচায়। পুরুষালী হাত দুটো মেহরিমার নরম আনন্দ ছুঁয়ে দেয়। আমি এখানে খুব বাজেভাবে আটকিয়েছি জান, না হলে তোর থেকে দূরে থাকার কথা আমি সেকেন্ডের জন্য ভাবতে পারি না অ্যানাবেলা। নিঃশ্বাস আটকে আসে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এক্সামের আগের দিন গ্রামে তোর সম্মুখে উপস্থিত হওয়ার। এবার তো একটু হাস সানশাইন, তোকে এভাবে আমি দেখতে পারি না, কষ্ট হয়তো। এই যে এইখানে। বুকের বাম পাশে আঙুল ঠেকিয়ে দেখায়। মেহরিমা নিজের রাগ অভিমান ভুলে চাপড়ে জড়িয়ে ধরে ঋতিককে। মুহূর্তে বুকের সাথে মিশে যায়। আপনার থেকে দূরে গেলেই মনে হয় এই বুঝি আপনাকে হারিয়ে ফেললাম। এই দূরত্ব যেন আমাদের আলাদা করে দিল। আপনি আসবেন কিন্তু আমার এক্সামের পূর্বের দিন। আমি খুব অপেক্ষায় থাকবো। নিজের সবটুকু দিয়ে ট্রাই করব। আচ্ছা, হাঁটতে বেরোবি? মেহরিমা চমকায়। যে মানুষটা বাড়ি থেকে এক পা বেরোলেই গাড়ি অথবা বাইক ছাড়া চলে না, সে নাকি এত রাতে হাঁটবে বের হবে। তবে এত সুন্দর একটা অফারের লোভ সামলাতে পারে না, আমতা আমতা করে। কিন্তু পড়ি। তাইবকে বলছি, চল আজ ঘুরে আসি দুজনে। এটা আমাদের জীবনের সুন্দর একটা রাতের স্মৃতি হতে পারে। সুযোগ তো সবসময় আসে না। মেহরিমা কথাটাতে আটকায়। কথাটার অর্থ অন্য ছিল, নাকি ও নিজে একটু বেশি ভাবছে? ঋতিক ততক্ষণে ঘরের দিকে গেছে। মেহরিমা নিজেও পিছু হাঁটে। তবে সহসা মনটা কেমন যেন ব্যথাতুর অনুভূতিতে ছেয়ে যায়। 2 মিনিটের মাথায় তাইফ আসে। ঋতিক মেহরিমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে পড়ে। গন্তব্যস্থল অজানা, দুজন পাশাপাশি হাঁটছে। রাতের মৃদুমন্দ গতিতে বয়ে চলা অনিল দুজন কপত কপতিকায়া চিত্তজুড়ে ঢেউ খেলে যাচ্ছে। মেহরিমা হৃদির দুজনের শরীরে শুভ্র রঙা কাপড় চড়ানো। মেহরিমার ওনার একাংশ মাথায় তুলে দেওয়া, অপর অংশ প্রবঞ্চরের সহিত ওনার প্রতিযোগিতায় নেমেছে। রাতের পরিবেশে নৃত্য করছে। ল্যাম্পপোস্টের আবছা নিয়ন আলোয় নাকফুল সহ তার পাশের কালো তিলটা ঝলঝল করছে। হৃদিত এক মনে সেদিকে চেয়ে আছে। পকেট থেকে হাত সরিয়ে নাকফুলে ছুঁয়ে দেয়। সবসময় যেন এই নাকফুলটা তোর নাকে থাকে অ্যানাবেলা, কখনো খুলবি না। মেহরিমা ঘাড় ঘোরায়, ছোট্ট করে জবাব দেয়, আচ্ছা। হৃদিত শব্দ করে চুমু খায় সেথায়। আবারও চারিপাশ ঘিরে নিস্তব্ধতা ঘনিয়ে আসে। নিজের শক্তপোক্ত খসখসে হাতের মুঠোয় পুড়ে নেয় মেহরিমার নরম তুলতুলে ডান হাতটা। জড়িয়ে নেয় নিজের সাথে, হাঁটতে থাকা গন্তব্যহীন উদ্দেশ্যে। নিশুতির সর্বরিতে দুজনের নিঃশ্বাসের শব্দ ব্যতীত কোনো শব্দধ্বনি আনাগোনা নেই। হাঁটতে হাঁটতে চক্ষুগোচর হয় একটা কৃষ্ণচূড়া গাছের অস্তিত্ব। গাছের ডালগুলো ফুলের ভারে নুয়ে আছে। ভূমিতে লাল রঙের কৃষ্ণচূড়ার মেলা বসেছে। মেহরিমার মুখাবয়বে ছুড়ে হাসির ঝিলে খেলে যায়। হাসি খুশি আনন্দে দৌড়ে সেদিকে যায় মেয়েটা। ফুল কুড়োতে শুরু করে। পবনের বেগ বাড়ে। পবনের দুনা গায়ে লাগতে সেকেন্ডের ব্যবধানে বর্ষণ নামে কৃষ্ণচূড়ায় আলগোছে ছুঁয়ে দেয় মেহরিমার সর্বাঙ্গ। হৃদিত থমকে দাঁড়িয়ে পড়ে। পাছুরা আপনা আপনি থেমে যায়। পকেট হাতড়ে দ্রুত ফোন বের করে। চটজলদি সুখকর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নেয়। মেহরিমা 2 হাত মেলিয়ে নিজেকে সঁপেছে কৃষ্ণচূড়ার নাচে। মাথার উপর দিয়ে রাখা ওড়নাটা অবলীলায় স্কন্ধে ঝুলছে। আলগোছে হাত খোপা করা কৃষ্ণলা খুলে হাঁটু ছুঁয়েছে। রক্তরাঙা লালের মাঝে হারিয়েছে হৃদিতের শুভ্র অ্যানাবেলা। চোখ জোড়ানো মোহনীয় দৃশ্য। হৃদিত অধরে তৃপ্তির হাসি ফুটিয়ে একদৃষ্টে তাকিয়ে রয়। জীবনটা যদি ঠিক এভাবেই থমকে যেত তবে কি খুব বেশি ক্ষতি হতো? এত সুখের মুহূর্ত কাটিয়ে হারানোর বেদনা আছে জন্ম জন্মান্তরের। পরক্ষণে ভাবে কখনো না, হৃদিত তার অ্যানাবেলাকে হারাতে পারে না। আল্লাহ প্রদত্ত হালাল সম্পর্ক নিজের সবটা দিয়ে আগলিয়ে রাখবে। সামনে অগ্রসর হয় পায়ে পায়ে। মেহরিমার ওড়নার ভেতর থেকে একটা ফুল তুলে নেয়, অধরে ছুঁয়ে দেয় কানের লতিতে। সযত্নে সহিত গুজে দেয় চুলের ভাঁজে। মেহরিমার প্রাণবন্ত হাসছে। অকস্মাৎ দৃষ্টি আটকায় হৃদিতের শার্টের নিচে অংশে। সফেদ রাঙা শার্টে তাজা লাল রক্ত শুকিয়ে করকরে হয়ে গেছে। মেহরিমার চোখ জোড়া কুঁচকে ফেলে। আপনার শার্টে কিসের রক্ত?
মেহরিমা দৃষ্টি লক্ষ্য করে সেদিকে তাকায় ঋতিক। মনে মনে নিজেকে আচ্ছা করে গালিয়ে নেয়। সবসময় 2 লাইন বেশি বোঝা বইয়ের সামনেই কেন ফাঁসতে হয় ঋতিককে। বোকাশোকা হাসে। কেটে গেছিল, সেখান থেকে লেগেছে বোধহয়। কোথায় কেটেছে দেখি? আরে আরে, আমার না তো আবিরের। আমরা একটু আগে একসাথেই ছিলাম, তখন ওর হাত কেটেছিল। কখন যে শার্টে লেগেছে আমি খেয়াল করিনি। ঋতিক থামে। ওর বলা বানোয়াট ফুচুক ভাচুক কথাগুলো মেহরিমা আদতে বিশ্বাস করলো কিনা বোঝা দুষ্কর। শানিত দৃষ্টি চেয়ে রয়। অকস্মাৎ শুটের তীব্র শব্দে চমকায় নিশির প্রকৃতি। সমীর ক্রমাগত ভারী হয়ে ওঠে। গাছের ডালে বসে প্রেম কাহিনী উপভোগ করা বিহঙ্গগুলো দিকে দিক ফুলের কিচিরমিচির শব্দ তুলে ছুটে চলে এদিক ওদিক। মেহরিমার নেত্রদয় বৃহদাকার ধারণ করেছে। বিস্ফোরক দৃষ্টি, জীর্ণশীর্ণ দেহখানা থরথরিয়ে কাঁপছে। অবশ্যই আশা কাঁপা কাঁপা অধর নাড়িয়ে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠে, রিদিত। নিঃসঙ্গ বৃদ্ধ কৃষ্ণচূড়া বিটপির নিচে মানুষের আনাগোনা বেড়েছে। চৌধুরী পরিবারের সকলের অবস্থান সেথায়। হৃদিত গুলিবিদ্ধ, বাম হাত উপরাংশে গুলি লেগেছে। মেহরিমার ওড়নার অর্ধেকটা ছিঁড়ে হাতটা আপাতত বাঁধা অবস্থায় আছে। হৃদিতকে ঘিরে চলছে বিশদ আলোচনা। উপস্থিত সবার কপালে নিগুড় চিন্তার ছাপ স্পষ্ট। সংরক্ষিত একটা এলাকা, তার উপর এমপি মন্ত্রীর বাসভবন এই রাস্তায়। সেখানে এত বড় একটা ঘটনা, এমনকি সেই পরিবারের ছেলেকেই গুলিবিদ্ধ করা। বিষয়টা বড় অদ্ভুত, সাথে সাহসেরও বটে। যেন তেন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আয়াস নিজের কাজের সমাপ্তি ঘটিয়ে এই রাস্তা ধরে এইচ মনসিলে ফিরছিল। পথে মধ্যে জীবন্ত এই ঘটনার সম্মুখীন হতে হয়। আয়াস নিজেই পরিবারের নিকট খবর পাঠিয়েছে। ছেলেটার মুখমণ্ডল কঠিন সহ পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। আখিদয় সাক্ষাৎ জ্বলন্ত অগ্নিকুণ্ড। সেই দৃষ্টিতে ঠায় তাকিয়ে শ্রেয়া চৌধুরী নির্লিপ্ত বদনে। মেহরিমা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। ওকে বুকের সাথে মিশিয়ে পাশেই দাঁড়ানো অবনী শেখ তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশে নজর বুলিয়ে চলছেন। সবার এত উৎকণ্ঠার মাঝেও ঋতিক সমুদ্রের ন্যায় শান্ত, যেন ওর সাথে কিছুই ঘটেনি। শানিত দৃষ্টি নিক্ষেপ করে আছে ওদের থেকে খানিকটা দূরে অবস্থিত 3 তলা বিশিষ্ট একটা ভবনের ছাদ বরাবর। ঋতিক শিওর বুলেট ওই ছাদ থেকে করা হয়েছে। বুলেটের গতি নির্ধারণ করলে এটাই ধারণা করা যায়, মাংসের খুব বেশি ভেতরে গাঁথেনি। আনারি শুটার। কিন্তু ওই বিল্ডিং এর তো অতি সাধারণ কয়েকজন সরকারি চাকরিজীবীদের বসবাস। আলগোছে ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙুল নাড়িয়ে কপালের একাংশে কয়েকবার ডলা দেয়। লোচনদয় বন্ধ করে ভাবে কিয়ৎ সময়। সহজে 2 2 4 মিলিয়ে ফেলে। এতক্ষণে কঠোর মুখাবয়ব ঈষৎ পরিবর্তন দৃশ্যমান হয়। অধর পলবে খেলে চায় বাঁকা রহস্যময় হাসি। ভাইয়া, আমার বাইক নিয়ে এসো। আয়াস ভ্রু কুচকায়। গাড়ি থাকতে বাইক কেন? তুই ঠিক নেই পাকনামি ছাড়া? যা বলছি তাই করো। আই এম পারফেক্টলি ফাইন। একটা গুলি খাইলে কেউ মরে না। আয়াস কথা বাড়ায় না। এক পলক হৃদিতের হাতের দিকে তাকিয়ে গাড়ি নিয়ে বাড়ির রাস্তায় চলে যায়। মেহরিমা কান্না থামার নয়, গলা ভেঙে কণ্ঠ বসেছে ইতিমধ্যে। হৃদিত আপাতত মেহরিমার দিকে খুব একটা নজর দেয় না। অবনী শেখের দৃষ্টিতে দৃষ্টি রাখে। দুর্বোধ্য চাহনিতে দুজনে নিজেদের মাঝে কথা সেরে নেয়। অবনী শেখ অধর নাড়ান। নীলাক্ষী, বাসায় চল। তাইফ একা আছে পরীর কাছে। হৃদিত এখন হসপিটালে যাবে। না, আমি কোথাও যাচ্ছি না। পরীর বাবা ঠিক নেই মা, রক্ত ঝরছে ওনার হাত থেকে। আমিও যাব ওনার সাথে, একা যেতে দিব না। আবার যদি কিছু হয়ে যায় আমি কথা শেষ করতে পারে না, গলা রোধ হয়ে আসে মেহরিমার। অবনী শেখ দীর্ঘশ্বাস ফেলেন, মাথায় স্নেহের পরশে হাত বুলিয়ে দেন। মেহরিমা মায়ের সাথে আরো এটে সেটে দাঁড়ায়। ততক্ষণে আয়াস বাইক নিয়ে উপস্থিত হয়েছে। হৃদিত বাইকে উঠতে চেয়েও থামে, পিছু ফিরে আসে। মেহরিমার সম্মুখে দাঁড়িয়ে ক্ষীণ হাসে। বাসায় যায় না বেলা, মাহিরার কাছে তোকে প্রয়োজন। আমাকে একটা ঘন্টা সময় দে, সম্পূর্ণ সুস্থ রূপে তোর সামনে হাজির হব। কাঁদে না জান, জেদ করিস না প্লিজ। তুই বাসায় না গেলে আমিও তো হসপিটালে যেতে পারবো না। তখন ক্ষতিটা কার হবে? তোর পরীর বাবারই তো হবে, তাই না? মেহরিমা
স্থান মানুষজন ভুলে ঝাপটে জড়িয়ে ধরে। রীতির ডান হাতের বেষ্টনী দিয়ে নিজের সাথে আগলিয়ে নেয়। মেহরিমা কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে, আমার খুব কষ্ট হচ্ছে পরীর বাবা। আপনার কষ্ট হচ্ছে না? আপনি সত্যি সুস্থ হয়ে ফিরবেন তো? হ্যাঁ, একদম পাক্কা। মুখটা একটু ঝুঁকিয়ে কানের কাছে নেয়। আগামী 1 সপ্তাহের ভালোবাসা আজ একসাথে দেব তো।